সকালে ঠান্ডা হাওয়ার মধ্যে প্রিয়া তার স্কুটি ধীরে ধীরে চালাতে চালাতে রাস্তা ধরে রানীপুরের দিকে এগোচ্ছিল। সে খুব সাধারণ একটি সালোয়ার স্যুট পরেছিল, যেন কোনো গ্রামের একজন সাধারণ মেয়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সে পুলিশ কমিশনার মিস্টার ভার্মার মেয়ে। সেদিন সে তার এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। বাজার পার হতেই সে সামনের রাস্তার ধারে ৫-৬ জন পুলিশকে দেখল, যারা গাড়ি চেক করছিল। তাদের মধ্যে ইন্সপেক্টর সুরেশও উপস্থিত ছিল। সেই সুরেশ যে একই থানায় কর্মরত ছিল যেখানে তার বাবার নিয়মিত যাতায়াত ছিল এবং যাকে মিস্টার ভার্মা নিজের ভালো বন্ধু মনে করতেন। যেই না প্রিয়া তাদের কাছে পৌঁছল, ইন্সপেক্টর হাত তুলে তাকে থামার ইশারা করল। প্রিয়া স্কুটি সাইডে থামাতেই ইন্সপেক্টর হেসে বলল, আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন হেলমেট ছাড়া? আর স্কুটি এত জোরে চালাচ্ছিলেন কেন? এখন তো চালান কাটতেই হবে, না হলে আপনাদের মতো লোকেদের অ্যাটিটিউড কখনো বদলাবে না। প্রিয়া বিনয়ের সাথে জবাব দিল, স্যার মাফ করে দিন, আমি তাড়াহুড়োই ছিলাম, তাই হেলমেট নিতে ভুলে গেছি। কাছেই একটি বিয়েতে যাচ্ছি, ছেড়ে দিন না। আর আমি স্কুটি জোরে চালাইনি, মাত্র ৩০ স্পিডে ছিল। কিন্তু ইন্সপেক্টর সুরেশ রেগে গেল, তুই আমাদের শেখাবি আইন কি? বেশি বকবক করিস না, যা বলা হয়েছে তাই মান। বদতমিজ মেয়ে, খুব বেশি দেমাগ দেখাচ্ছিস। এই কথা বলে সে রাগের মাথায় প্রিয়ার গালে একটা জোরে চড় মেরে দিল। তখনও সে জানত না যে এ কোনো সাধারণ মেয়ে নয়, বরং কমিশনার মিস্টার ভার্মার মেয়ে। আশপাশে কিছু লোক তামাশা দেখতে জড়ো হয়ে গেল, কিন্তু কেউ সামনে এসে কথা বলার সাহস করছিল না। ইন্সপেক্টর চিৎকার করে বলল, তোর বাপের রাস্তা নাকি, যখন খুশি স্কুটি বের করলি? বেশি নাটক করিস না, নইলে তোকে এক্ষুনি জেলে পাঠিয়ে দেব। তাড়াতাড়ি ৫,০০০ টাকার চালান ভর, নইলে স্কুটির সঙ্গে তোকে লকআপে ঢুকিয়ে দেব। প্রিয়া অবাক হয়ে গেল। সে বুঝে গেল যে এই ইন্সপেক্টর আইনকে ভুলভাবে ব্যবহার করছে এবং নিজের অহংকারে ডুবে আছে। সে শান্ত গলায় বলল, স্যার প্লিজ আমাকে যেতে দিন, আমার কাছে এত টাকা নেই যে আমি ৫,০০০ দিতে পারি। আর এমনিতেও এত চালান কোনো সামান্য ভুলের জন্য হয় না। কিন্তু এটা শুনে সুরেশ আরও রেগে গেল। মনে হচ্ছে তোকে শিক্ষা দিতেই হবে। তোদের মতো মেয়েদের আমি অনেক দেখেছি, হেলমেট পরতে জানিস না আর তার উপর মুখ চালাচ্ছিস। এখন চালান না দিলে লকআপে ঢুকিয়ে দেব, দেখি কি করতে পারিস। সে পাশে দাঁড়ানো এক সিপাহীকে ইশারা করল, চলো একে থানায় নিয়ে চলি, খুব বেশি বাতাসে উঠছে, এবার একে মাটিতে নামাতে হবে। ইন্সপেক্টর সুরেশ রাগের মাথায় ২ সিপাহীকে ইশারা করল, ধরো একে আর থানায় নিয়ে চলো। এই থানাতেই একে শিক্ষা দিই, এভাবে মানবে না, একে তার অকাত দেখাতেই হবে। ২জন সিপাহী এগিয়ে এলো এবং প্রিয়ার ২টো হাত ধরে ফেলল। প্রিয়া ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে হাত দিও না, জানো না আমি কে? ভালো চাও তো আমাকে যেতে দাও, নইলে যা হতে চলেছে তার কল্পনাও করতে পারবে না। এটা শুনে ইন্সপেক্টরের মুখ লাল হয়ে গেল। সে আরও রেগে গিয়ে আবার প্রিয়ার গালে একটা চড় মারল। প্রিয়া এতক্ষণ সব সহ্য করছিল, কিন্তু সে মনে মনে ঠিক করে নিয়েছিল এই অহংকারী ইন্সপেক্টরকে আইনের মাধ্যমে শিক্ষা দেবে। আশপাশে দাঁড়ানো লোকেরা তামাশা দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করছিল না। চড় খাওয়ার পর প্রিয়া একটু হোঁচট খেল, কিন্তু নিজেকে সামলে নিল। সে দৃঢ় গলায় বলল, আপনি বিনা কারণে একটি মেয়ের গায়ে হাত তুলছেন, এর শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে, পরে খুব আফসোস করবেন। এখনও সময় আছে, নিজেকে সংশোধন করুন। কিন্তু সুরেশ আরও রেগে গেল, খুব বেশি মুখ চালাচ্ছিস, একে নিয়ে চলো। সিপাহীরা প্রিয়াকে শক্ত করে ধরে ফেলল এবং থানার দিকে নিয়ে গেল। থানায় পৌঁছতেই সুরেশ উঁচু গলায় বলল, কোথায় মরে আছো সবাই, তাড়াতাড়ি চা নিয়ে এসো। এক বিশেষ মেহমান এনেছি, এদের ভালোভাবে আপ্যায়ন করতে হবে। এক সিপাহী দৌড়ে চা নিয়ে এলো এবং সুরেশ আরামে ডেস্কে বসে গেল। এখন তোকে দেখাবো আমাদের শক্তি, আইনের সঙ্গে পাঙ্গা নিচ্ছিলি না, এখন বুঝতে পারবি তোর অকাত কি। সে বিনা কারণে প্রিয়ার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট লিখল এবং বলল, দেখেছ, রিপোর্ট তৈরি, এখন একে ভেতরে ঢোকাও, এর সব অ্যাটিটিউড বের করে দেব। অল্প সময়ের মধ্যেই প্রিয়াকে একটি নোংরা অন্ধকার লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে বড় বড় মশা ভনভন করছিল আর দুর্গন্ধে শ্বাস নেওয়া মুশকিল ছিল। সময় ধীরে ধীরে কাটছিল। ঠিক তখনই থানার দরজা খুলল। ভেতরে এসএচও রবি সিং ঢুকলেন। তার নজর লকআপে দাঁড়ানো প্রিয়ার ওপর পড়ল। তিনি সুরেশকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, একে লকআপে কেন ঢোকানো হয়েছে? সুরেশ নির্বিকারভাবে বলল, স্যার, এই মেয়ে হেলমেট ছাড়া স্কুটি চালাচ্ছিল আর খুব জোরে চালাচ্ছিল, থামালে দত্তমিজি করতে শুরু করে, তাই একটু শিক্ষা দিতে এনেছি। রবি সিং হেসে বললেন, ভালো হয়েছে, এদের অ্যাটিটিউড খুব বেশি, আইনের সামনে নিজেকে খুব বড় মনে করে। তারা আসল কারণ জানার চেষ্টাও করল না এবং প্রিয়াকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখল। প্রিয়া বুঝে গেল এখানকার 2 কর্মকর্তা আইন রক্ষক নয়, বরং ভক্ষক।
তার কাছে না মোবাইল ছিল, না কারো কাছে সাহায্য চাওয়ার উপায়, কিন্তু ভাগ্য তার পাশে ছিল। সেদিন বিকেল প্রায় 4টের সময় তার বাবা, পুলিশ কমিশনার মিস্টার ভার্মা, কোনো কাজে থানায় এলেন। থানায় ঢুকতেই তার নজর লকআপে দাঁড়ানো এক সালোয়ার স্যুট পরা মেয়ের ওপর পড়ল। তিনি সঙ্গে সঙ্গে চিনে ফেললেন, সে তার মেয়ে প্রিয়া। মিস্টার ভার্মা সঙ্গে সঙ্গে লকআপের দিকে এগিয়ে বিস্ময়ে বললেন, প্রিয়া, তুই এখানে কি করছিস? কে তোকে লকআপে ঢুকিয়েছে? কি হয়েছে? পাশে দাঁড়ানো এক সিপাহী এইসব শুনছিল। সে সঙ্গে সঙ্গে বুঝে গেল এ কোনো সাধারণ মেয়ে নয়, বরং কমিশনার সাহেবের মেয়ে। সে দৌড়ে সুরেশের কাছে গেল এবং সব কিছু জানিয়ে দিল। সুরেশের মুখ ফ্যাকাশামে গেল। সে আতঙ্কে দৌড়ে লকআপের কাছে এলো এবং বলল, কমিশনার স্যার, এই মেয়ে রাস্তায় বদতমিজি করছিল, আইন ভেঙে স্কুটি চালাচ্ছিল। আমরা থামাতে গেলে আমাদের গালাগালি করেছে আর বলেছে, তোমরা জানো না আমি কে, আমি তোমাদের সাসপেন্ড করিয়ে দেব। খুব অ্যাটিটিউড দেখাচ্ছিল, তাই আমরা একে লকআপে ঢুকিয়েছি। মিস্টার ভার্মার মুখ রাগে লাল হয়ে গেল। এ আমার মেয়ে, এবং আপনারা যা করেছেন তা একদম ভুল। এটা শুনেই সুরেশের হাত পা কাঁপতে লাগল। সে সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলল, স্যার, এ আপনার মেয়ে, আমি জানতাম না, আমাকে মাফ করে দিন, আর এমন হবে না। আমি ভেবেছিলাম এ কোনো গ্রামের সাধারণ মেয়ে, তাই গ্রেপ্তার করেছি। চলুন, আমি এক্ষুনি লকআপ খুলে দিচ্ছি আর একে ছেড়ে দিচ্ছি। কিন্তু মিস্টার ভান কঠোর গলায় বললেন, লকআপ খোলার দরকার নেই, এখন যা করার আমি করব। আপনারা যা করেছেন তা আইন আর মানবিকতা দুটোরই বিরুদ্ধে। তিনি কঠোর গলায় জিজ্ঞেস করলেন, এসএচআর রবি সিং কোথায়? তখনই রবি সিং সামনে এসে দাঁড়ালেন। জি বলুন স্যার। মিস্টার ভাম্মা তার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমার মেয়েকে লকআপে কেন ঠুকিয়েছেন? পাশে দাঁড়ানো এক সিপাহী তাড়াতাড়ি তালা খুলে প্রিয়াকে বাইরে বের করল। প্রিয়া বের হয়েই তার বাবার কাছে গিয়ে পুরো ঘটনার কথা বলে দিল। রাস্তায় থামানো, বিনা কারণে চালানের হুমকি, চর মারা আর বদতমিজি করা। মিস্টার ভার্মা সব শুনে বুঝে গেলেন সুরেশ আর রবি সিং দুজনেই তাদের ইউনিফর্ম আর পদমর্যাদার অপব্যবহার করেছে। তার ভেতরের অফিসার আর বাবা দুজনেই রাগে ফেটে পড়লেন। তিনি মনে মনে ঠিক করে নিলেন, এই দুজনকে তাদের আসল জায়গা দেখাতেই হবে। বিনা কারণে আমার মেয়ের গায়ে হাত তুলেছে, তাও আবার দুবার, আর আইনের চরম অপমান করেছে। এবার শাস্তি দিতেই হবে। গুরুগম্ভীর গলায় তিনি বললেন, এখন তোমরা আর বাঁচতে পারবে না। তোমরা আইনের অপব্যবহার করেছ এবং একটি মেয়ের গায়ে হাত তুলেছ। আমি তোমাদের সাসপেন্ড করিয়ে ছাড়ব। এরপর তিনি সঙ্গে সঙ্গে নিজের মোবাইল থেকে ডিএম সাহেবকে ফোন করে পুরো ঘটনার কথা জানালেন। থানার পরিবেশ হঠাৎ থমথমে হয়ে গেল। প্রতিটি পুলিশ অনুভব করছিল যে এবার এই মামলায় কেউই বাঁচতে পারবে না। থানায় এক ভারী নীরবতা ছড়িয়ে পড়েছিল। কমিশনার মিস্টার ভার্মার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এমন ভার ছিল যে সামনে দাঁড়ানো যে কেউ কেঁপে উঠত। ডিএম সাহেব, আমাকে আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে হবে। বিষয়টা গুরুতর। আমি আপনার দফতরে আসতে পারবো না, আপনাকে এখানেই থানায় আসতে হবে। ফোন রাখতেই থানায় হইচই পড়ে গেল। রবি সিং আর সুরেশ একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন দুজনেই একে অপরকে দোষ দিচ্ছে। বাকি সিপাহীরা চুপচাপ নিজেদের কোণে দাঁড়িয়ে রইল। প্রায় ৪৫ মিনিট পর থানার বাইরে সরকারি গাড়ির বহর থামল। গাড়ি থেকে ডিএম সাহেব, তার সঙ্গে এসিএম এবং আরও দুজন কর্মকর্তা নামলেন। তাদের আসতেই পরিবেশে আরও এক দফা নীরবতা নেমে এলো। এখন কারো মুখে হাসি তো দূরের কথা, চোখে চোখ রাখার সাহসও ছিল না। ডিএম সাহেব সোজা কমিশনার মিস্টার ভার্মার কাছে এলেন। স্যার, ফোনে আপনি যা বলেছেন আমি পুরো বিষয়টা শুনতে চাই। মিস্টার ভার্মা নিজের মেয়ের দিকে ইশারা করে বললেন, এ আমার মেয়ে, কিন্তু সবার আগে আমি একে একজন নাগরিক হিসেবে দেখছি, বাবা হিসেবে নয়। রাস্তায় একে বিনা কারণে থামানো হয়েছে, মিথ্যা চালান চাওয়া হয়েছে, বদতমিজি করা হয়েছে, চর মারা হয়েছে এবং তারপর থানায় নোংরা লকআপে ঢোকানো হয়েছে, তাও আবার কোনো বৈধ আইনি প্রক্রিয়া ছাড়াই। আমি চাই এই ঘটনার তদন্ত এখানেই এক্ষুনি শুরু হোক। ডিএম সাহেব গম্ভীরভাবে মাথা নাড়লেন। ঠিক আছে, এক্ষুনি তদন্ত শুরু হবে। প্রথমেই ডিএম সাহেব নির্দেশ দিলেন যে জায়গায় ঘটনা ঘটেছিল সেখান থেকে অবিলম্বে কোনো নাগরিককে এনে বয়ান নেওয়া হোক এবং থানায় থাকা সিসিটিভি ফুটেজও পেশ করা হোক। থানার এক সিপাহী আস্তে করে বলল, স্যার, ঘটনার সময় রাস্তায় কিছু লোক মোবাইলে ভিডিও করছিল, তাই সঙ্গে সঙ্গে তাদের ডেকে আনা হোক। 2 ঘন্টার মধ্যেই 3 জন লোক থানায় পৌঁছালো। তাদের মধ্যে একজন ছিলেন বয়স্ক দোকানদার, যিনি স্পষ্ট বলেন, আমি নিজের চোখে দেখেছি যে মেয়েটি স্কুটি ধীরে চালাচ্ছিল। হেলমেট ছিল না, এটা ঠিক, কিন্তু সে কারো সঙ্গে বদতমিজি করেনি, বরং ইন্সপেক্টর সাহেব ওকে জোরে চড় মেরেছেন আর খুব খারাপ কথা বলেছেন। দ্বিতীয় সাক্ষী একজন কলেজ ছাত্র তার মোবাইলে তোলা ভিডিও দেখালো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল সুরেশ প্রিয়াকে চড় মারছে, ৫,০০০ টাকার চালানের হুমকি দিচ্ছে আর আশেপাশের লোকজন দেখছে। তৃতীয় সাক্ষীও একই বয়ান দিল। ডিএম সাহেব সুরেশের দিকে তাকালেন। আপনি গ্রেফতারের কারণ কি লিখেছেন? সুরেশ ঘাম মুছতে মুছতে বলল, স্যার, সে আমাদের গালাগালি করেছে আর হুমকি দিয়েছে।
ডিএম সঙ্গে সঙ্গে কথা কেটে বললেন, আর এই অভিযোগ প্রমাণের জন্য আপনার কাছে কি প্রমাণ আছে? সুরেশ চুপ হয়ে গেল। এবার থানার সিসিটিভি ফুটেজ দেখানোর পালা। ফুটেজে দেখা গেল কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই প্রিয়াকে সরাসরি লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সুরেশ আর রবি সিং একসঙ্গে হেসে কথা বলছে এবং কোনো লিখিত বয়ান বা গ্রেফতারের কাগজপত্র তৈরি করা হয়নি। এসিএম ফুটেজ থামিয়ে বললেন, এটা সম্পূর্ণ বেআইনি হেফাজত। ভারতীয় দণ্ডবিধি ও পুলিশ অ্যাক্ট অনুযায়ী এটি গুরুতর অপরাধ। ডিএম রবি সিংকে জিজ্ঞেস করলেন, এসএইচও সাহেব, থানার প্রধান হওয়ার কারণে আপনার দায়িত্ব ছিল যে আপনি আইন অনুযায়ী কাজ করবেন। আপনি কেন এই কার্যক্রম থামালেন না? রবি সিং অনিচ্ছা সত্ত্বেও বললেন, স্যার, আমি ভেবেছিলাম ইন্সপেক্টর ঠিকই বলছে, আর মেয়েটা সত্যিই বদতমেজি করছিল। ডিএম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আইন অনুমানের ওপর নয়, প্রমাণ আর প্রক্রিয়ার ওপর চলে। আপনি না তদন্ত করেছেন, না থামানোর চেষ্টা করেছেন। এর মানে আপনি এই বেআইনি কাজের সমান অংশীদার। প্রায় ৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বয়ান আর প্রমাণ যাচাইয়ের পর ডিএম সাহেব তার রায় ঘোষণা করলেন। ইন্সপেক্টর সুরেশ এবং এসএইচও রবি সিং দুজনকেই তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আইপিসির ধারা ৩২৩ মারধর, 41C বেআইনিভাবে আটক আর ১০৬ আইনের বিরুদ্ধে কার্যকলাপের আওতায় মামলা দায়ের করা হবে। থানায় উপস্থিত সব পুলিশ প্রথমবার দেখল যে ইউনিফর্ম পরা লোকেরাও আইনের সামনে ঝুঁকতে বাধ্য হয়। সুরেশ আর রবি সিংয়ের মুখ মলিন হয়ে গেল এবং তারা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। মিস্টার ভার্মা নিজের মেয়ের দিকে তাকালেন। তার চোখে গর্ব আর দুশ্চিন্তা দুটোই ছিল। মেয়ে, আজ তুই অনেক কিছু সহ্য করেছিস, কিন্তু কোনো ভুল দাবির সামনে মাথা নত করিসনি। এই সাহসটাই একজন সাধারণ নাগরিকের থাকা উচিত। প্রিয়া হালকা হেসে বলল, বাবা, আজ বুঝলাম আইনের সঠিক ব্যবহার কতটা জরুরি আর ভুল হাতে পড়লে কতটা ভয়ঙ্কর। ডিএম সাহেব যেতে যেতে বললেন, এই ঘটনা পুরো রানীপুর জেলার জন্য একটি দৃষ্টান্ত হবে যে আইন সবার জন্য সমান, সে পুলিশ হোক বা সাধারণ নাগরিক। সেদিনের পর থেকে ওই থানায় প্রতিটি পুলিশের আচরণে পরিবর্তন দেখা গেল। কেউ আর বিনা কারণে চালান কাটতে বা হুমকি দিতে সাহস করত না, কারণ সবাই দেখে নিয়েছিল যে আইনের আয়না সবার জন্য একরকমই। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল স্টোরি দর্পণ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে আমাদের উৎসাহ আরও বেড়ে যায়। ধন্যবাদ।